আরজিকর মামলা পুনরায় রিওপেন হয়েছে। আমরা সবাই জানি আরজিকর মামলায় অভয়ার মা রত্না দেবনাথ ভোটে জেতার পর পুনরায় ফাইল খুলেছে এবং এখন সেটি সিবিআই এর তৎপরতায় আবার তদন্ত করা হচ্ছে, আমরা এমনটিই জানি। কিন্তু তখনও 2024 সালে যখন ঘটনাটি ঘটে তখনও সিবিআই এর তত্ত্বাবধানেই এই মামলাটি ছিল, কিন্তু তখন কিছু করা যায়নি, সেভাবে কিছুই করা যায়নি এবং দোষীদেরও ধরতে পারা যায়নি। এখন রিওপেন করার পর জানা যাচ্ছে সেদিন রাতে যে ঘটনাটি ঘটেছিল তার সঙ্গে জড়িত ছিল 8 জন ডাক্তার এবং তার একটি মেয়ে বান্ধবী পারভিন ইলিয়াস। সে ছিল অভয়ার খুবই ঘনিষ্ঠ বান্ধবী, যার সঙ্গে অভয়ার সব রকম কথা হতো এবং সবকিছু কথা তার সঙ্গে শেয়ার করত। কিন্তু অভয়া তখনও বুঝতে পারেনি যে তার মৃত্যুর কারণ হবে এই বিশ্বাসঘাতক বন্ধু পারভিন। সে তার সবকিছু সততার সঙ্গে সরল মনে সবকিছু বলে গেছিল এবং ওই বিশ্বাসঘাতক বান্ধবীটি সুযোগ বুঝে সন্দীপ ঘোষ যখন এই অভয়াকে মারবার একটা প্ল্যান করছিল তখন সেই মুহূর্তে সেদিন রাতে ওই 8 জন ছাত্র পরিষদও সেখানে উপস্থিত ছিল। এই অভয়াকে মারার আগে এক আইপিএস অফিসারের পরামর্শ মেনে অভয়ার শরীরে বাইরে থেকে আনা ভ্যাজাইনাল স্যাপ ইনজেক্ট করা হয়। তার কারণ পোস্টমর্টমের রিপোর্টে যাতে বোঝা না যায় যে একজন না একাধিকজন এই অভয়াকে রেপ করেছে, এটা যাতে বোঝা না যায়, সেই জন্যেই এই কাজ করা হয়েছিল। এই ধর্ষণ মামলা যে হয়েছিল সবাই মনে করছে যে এই মমতা ব্যানার্জির উস্কানিমূলকেই এই ধর্ষণ মামলা এবং অভয়াকে মেরে দেওয়ার ঘটনাটি ঘটেছিল। শুধু তাই নয়, অভয়াকে এই 8 জন ধর্ষণ করার পরও তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলেও জানানো হয়েছিল। এর মধ্যে মমতা ব্যানার্জির ভাইপোরও নাম আছে, আবেশ ব্যানার্জি। পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই বিষয়টিকে নিয়ে সেই মুহূর্তেই মামলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে সেভাবে দেখা হয়নি, কারণ এতে মমতা ব্যানার্জির কোনো রকম সায় ছিল না বলেই তখন সেই পুলিশ অফিসার অতটা এগোনোর সাহস পায়নি বলেই জানা গেছে। তবে আন্দাজ করা যাচ্ছিল এরকম কিছু একটা হয়েছিল। এই পারভিন ইয়াসিন নামক এই অভয়ার বিশ্বাসঘাতক বান্ধবীটি সব কিছুর মূলে বলে সেটাও জানা যায়। এরপরে সংগঠনের কাছে তার সব কিছু ফাঁস করে দেয়া হয়। অভয়া ওই হাসপাতালের কি দুর্নীতিমূলক কাজে দেখে ফেলেছিল বা কি দুর্নীতিমূলক কাজ সম্পর্কে জেনে ফেলেছিল সেগুলো অভয়া তার বান্ধবীকে বলেছিল, কিন্তু সে এই বান্ধবী যে তার সঙ্গে এরম বিশ্বাসঘাতকতা করবে সে একবারও ভাবতে পারেনি। এরপর যখন সন্দীপ ঘোষ জানতে পারলো অভয়ার সম্পর্কে যে অভয়া তাদের এই ধরনের এই ধরনের দুর্নীতিমূলক কাজের দিকে হস্তক্ষেপ করছে, তখন তার প্রতি একটি অত্যাচার আরম্ভ হলো। অত্যাচারটি কিরকম, তাকে ছুটি দেয়া হতো না, দিনের পর দিন রাতে ডিউটি দেয়া হতো, 38 থেকে 48 ঘন্টা তাকে ডিউটি করানো হতো, তার কোনোদিনও ছুটি ছিল না। এই রকম ভাবে তাকে মানসিক অত্যাচার করা হতো, কিন্তু তিনি কিছু বলতে পারতেন না, মুখ খুলতে পারতেন না। এই কারণেই, কারণ সন্দীপ ঘোষের মুখের ওপর কেউ কোনো রকম মুখ খুলতে পারতেন না, সেই জন্যেই উনি চুপচাপ ছিলেন এবং মুখ বুজে এগুলো সহ্য করতেন। একদিন তো তিনি তার বান্ধবীকে তার তোলা ভিডিও ক্লিপস এবং ছবিগুলো সব দেখিয়েই ফেললেন। তিনি যেগুলো জানিয়েছেন বা বান্ধবীকে যেগুলো বলেছে সেগুলো হচ্ছে হাসপাতাল থেকে যে ওষুধগুলো নেওয়া হচ্ছে সেই দামি ওষুধগুলো চড়া দামে বিক্রি করা হচ্ছে, জাল ওষুধের কারবার এই আরজি করে পুনরায় চলতো। মর্গ থেকে দেহ নিয়ে এবং দেহের যে পার্টসগুলো থাকতো সেই পার্টসগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষ এবং তার এই 8 জন ডাক্তার মিলে। তারা অনেক রকম দুর্নীতিমূলক কাজ করত, তাদের বিষয়ে মুখ খোলার পরই এই ধরনের ঘটনা ঘটতো। কিন্তু ওই যে এইভাবে যে পারভিন তাকে সবাই সবকিছু বলে দেবে সেটা সে একবারও ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। এরপরে যখন ব্যাপারটি সিবিআই এর হাতে যায় তখন সিবিআই তদন্ত হয় যখন, তখন সিবিআই এর যে ম্যাডাম সীমা পাহুজা ওনার হাতে একজন নার্স একটি ভিডিও ক্লিপ দেন। সেই সীমা পাহুজা উনি এই ভিডিও ক্লিপে কোনো গুরুত্বই দেননি, উপরন্তু ওই নার্সকে বলেছিলেন যে এই ভিডিও ক্লিপটা যেন উনি মুছে দেন।
কিন্তু ওই নার্স সেই মুহূর্তে কিছুটা ভয় পেয়েই মুছে দিয়েছিলেন, ভিডিও ক্লিপটা ডিলিট করে দিয়েছিলেন। এরপর ওই আটজন যখন আটজনকে সরিয়ে ফেলার জন্যেই বোধহয় উনি এই সীমা পাহুজা এই ধরনের জিনিস করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা যে ধরনের কথা বলেছে অভয়ার সেই দিন রাতের, অভয়া খুনের রাতে যে ঘটনাগুলি ঘটেছিল, বিশ্রামাগারে যখন অভয়া বিশ্রাম নিচ্ছিলেন, একটু ঘুমিয়ে পড়েছিলেন, তখন ওই আটজন তার ওপর চড়াও হয় এবং তাকে রেপ করার পর গলা টিপে খুন করে বলেই জানিয়েছে। এই ধরনের ঘটনা ঘটার পর যখন তারা মৃতদেহটি নিয়ে সেমিনার রুমে রাখতে যায়, তখন সামনেই একটি সিঁড়ি, সেই সিঁড়ির সামনেই একজন নার্স ডিউটিরত ছিলেন। সেই নার্সই সব কিছু জানিয়েছেন একটি ভিডিও ক্লিপ তুলে রেখে। সেই ভিডিও ক্লিপ যখন উনি প্রকাশ করেছিলেন, ওনাকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু সেই নার্স সেই মুহূর্তে ভয়ে সেই জিনিসটা ডিলিট করে দিল। তিনি আজও সেই ব্যাপারটা, সেই ঘটনাটা ভোলেননি। উনি কিছুদিন আগে যখন অভিজিৎ গাঙ্গুলি আরজি করে গেছিলেন, উনি ওই নার্স অভিজিৎ গাঙ্গুলিকে সব ঘটনাই বলেছিলেন, যে এরকম ওনার হাত থেকে ওনাকে ডিলিট করে দিতে বলেছিলেন সিবিআই এর একজন ম্যাডাম, সব ঘটনাই উনি এই অভিজিৎ গাঙ্গুলিকে বলেছিলেন। কিন্তু ওনার তো কোনো উপায় ছিল না, কারণ তখন তো মমতা ব্যানার্জির দল ছিল। এদিকে মমতা ব্যানার্জি তার ভাই এবং ভাইপোকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে মমতা ব্যানার্জি বিষয়টি পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং ধামাচাপা পড়েও গেছিল। সেই রকমই হয়তো অনেকেই জানতো যে আর কোনোদিনও আরজি করের এই ঘটনাটা সম্পর্কে দোষী যারা কোনোদিনই আমরা জানতে পারবো না, এটা বোধহয় অধরাই হয়ে গেল, এই কেসটা বোধহয় মিটে গেল। কিন্তু যে এই কেস মিটে যাওয়ার নয়, এটাই জানিয়েছেন অভয়ার মা, কারণ উনি বলেছেন যে একটা মায়ের লড়াই বোধহয় আপনারা দেখেননি। উনি ভোটে জিতে যখন লড়াইটা পুনরায় রিওপেন করেন, তখন উনি দোষীদের খুঁজে খুঁজে বের করেছেন। এবং এই যে এই ঘটনাটি ঘটে, সেদিন রাতে আবেশ ব্যানার্জি কেন ওই আরজি করে ছিলেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে একজন প্রত্যক্ষদর্শী বলেন যে এই আবেশ ব্যানার্জির বাবা কার্তিক ব্যানার্জি নাকি এই আরজি করে কালোবাজারি করতেন। এমনকি ওই সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা যেত, বেশ লাখ লাখ টাকা যেত, কারণ উনি নাকি এই কার্তিক ব্যানার্জি নাকি এই আরজি করে এই দুর্নীতিমূলক কাজের মূল পান্ডা। এবার আবেশ ব্যানার্জি কেন সেদিন সেই মুহূর্তে ওইখানে গেছিলেন এ বিষয়ে প্রশ্ন করা হলে বলা হয়, এই আবেশ ব্যানার্জি সেদিন সেই মুহূর্তে গেছিলেন তার বাবা কার্তিক ব্যানার্জিকে বাঁচানোর জন্যই। কারণ কার্তিক ব্যানার্জি এই আরজি করের কালো টাকার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন। শোনা যায় নাকি সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে কার্তিক ঘোষের অ্যাকাউন্টে লাখ লাখ কোটি কোটি টাকা নাকি ট্রান্সফার হয়েছে। আর আবেশ ব্যানার্জি গেছিলেন এই অভয়া যেহেতু সব ব্যাপারটা জেনে ফেলেছিলেন, তাকে ধর্ষণ করে খুন করবার জন্যেই, এই উদ্দেশ্য নিয়েই গেছিলেন তার নিজের বাবাকে বাঁচানোর জন্যে। এবং পরে শোনা যায় যে তার জামায় নাকি যেসব রক্ত লেগে থাকে, সেগুলো পাশে যে বাথরুমটি ভাঙা হয়েছিল সেই বাথরুমেই নাকি মুছে সাফ করে নেয়। তখন সেই মুহূর্তে মমতা ব্যানার্জির রাজত্ব ছিল, তাই ভাইপো এবং ভাইকে বাঁচানোর জন্য কেসটা ধামাচাপা পড়ে গেছিল, ঠিক কথা। কিন্তু এখন কি হবে? এইভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে আবেশ ব্যানার্জি? আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টিতে কড়া আদেশ দিয়েছেন যেন সঠিকভাবে বিচার করা হয়। এখন কি নিজেকে রক্ষা করতে পারবে আবেশ ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি? তৃণমূল আমলে যে কত রকম দুর্নীতি হয়েছে তার তো মানে কোনো হিসেব নেই। কিন্তু এখন কি মমতা ব্যানার্জি পারবেন তার ভাই এবং তার ভাইপো আবেশ ব্যানার্জিকে বাঁচাতে? কারণ রাজত্ব বদলেছে, মমতা ব্যানার্জির যুগ এখন চলে গেছে, এখন এসছে শুভেন্দু অধিকারীর যুগ, এবং ওনার রাজত্বেই উনি এই রাজ্যকর মামলার রিওপেনের দায়িত্ব দিয়েছেন এবং কড়া নির্দেশ দিয়েছেন যে সঠিক পথে সঠিকভাবে যেন এর বিচার হয়। এখন কি পারবে আবেশ ব্যানার্জি নিজেকে লুকিয়ে রাখতে? কতদিন লাগবে নিজেকে লুকিয়ে? কত দিন? একদিন না একদিন তো তাকে কলকাতায় ফিরতেই হবে। এখন দেখা যাক শেষ কি হয়।